বলছে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে এবং অগ্রাধিকার পাবে বায়সেল। অন্তর্বর্তী সরকার মালয়েশিয়া কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে 423টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল। আগের এমওইউর ভিত্তিতে সরকার মালয়েশিয়াকে অনুরোধ করেছে সর্বোচ্চ সংখ্যক এজেন্সি যাতে কর্মী পাঠানোর সুযোগ পায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় মাত্র 100 এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যেটি সিন্ডিকেট হিসেবে পরিচয় পায়। আপনি কর্নেল অবসরপ্রাপ্ত বাতেনের কথাও শুনছিলেন। সে সময় কর্মী পাঠানোর ক্ষেত্রে নানান অনিয়ম দুর্নীতিতে প্রায় সম্প্রতি এখন 49টির হবে লাইসেন্স যেগুলো বাতিল করা হয়েছে অথবা স্থগিত করেছে বর্তমান সরকার। এখন আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে, এতে যে সিন্ডিকেট হবে না সেটা কিভাবে নিশ্চিত করবে সরকার? আরেকটা যোগ করি, কোন ক্রাইটেরিয়ায় এই এজেন্সিগুলো ঠিক হয়েছে, তারা যে প্রতারণা করবে না তার গ্যারান্টি কি? 4 মিনিট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বাতেন ভাই, আমার সংসদ সদস্য সহকর্মী, তাকেও শুভেচ্ছা। ভালো একটা বিষয় ভাবছিলেন যে পলিটিক্যাল কোনো বিষয়ের উপর বোধহয় আলোচনা প্রথম শুরু করেছেন, সেটা ভালো। আমি মনে করি এই ধরনের বিষয়ভিত্তিক দেশের সমস্যা নিয়েও টক শোতে আলাপ আলোচনা হওয়া দরকার, যার মধ্যে দিয়ে আসলে নীতি নির্ধারকরা একটা রাস্তা খুঁজে পায়, কিছু দিক নির্দেশনা পায়। মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের বাংলাদেশিদের জন্য পছন্দের একটা জায়গা এবং বলা চলে একক দেশ হিসেবে মিডল ইস্টের মধ্যে সৌদিতে নাম্বারের দিক থেকে সবচেয়ে টপে। সেকেন্ড আমরা কনসিডার করলে যে মালয়েশিয়া আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানের শ্রমবাজারটা 2008 সালের পর থেকে লাইক লুকোচুরি খেলার মতো আর কি, কখনো ওপেন থাকে কখনো বন্ধ হয়। এর পেছনে একটা মানে অনেক ঘটনা জড়িত, অনেক কিছু আছে। সেটা 2008 সালের পর থেকে যদি আপনারা দেখেন, 2008 সালে দীর্ঘদিন বন্ধ থাকার পরে 16তে ওপেন হয়, 16 পরে আবার বন্ধ থাকে, তারপরে আবার 2022 সালে আপনার 3 বছর বন্ধ থাকার পরে আবার চালু হয়, আবার 22 সালে চালু হয়ে 24-এর 31-এ মে ক্লোজ, বছর দুয়েকের মতো। আবার এখন আমরা চেষ্টা করছি আর কি খোলার। তো এই 2008 সাল থেকে প্রত্যেকবার দেখা যাচ্ছে যে এটা খোলে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তারপর কিছু মানুষ যেতে পারে না টাকা পয়সা দিয়ে, তারা একটা বিপদে পড়ে। ওই অভিজ্ঞতা থেকে এইবার আমরা আমাদের এই মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে বিগত দিনগুলোতে যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা যেন না হয়, এবং এখানের এই মালয়েশিয়াতে যারা যাচ্ছে তাদের জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খরচ কম এবং প্রক্রিয়াটাকে আরও ট্রান্সপারেন্ট করা যায়। আমাদের পক্ষ থেকে 3 দফায় পর্যন্ত মিটিং হয়েছিল। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের মন্ত্রণালয় মন্ত্রী ওনারা ভিজিট করেছিলেন। তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে প্রথম সফর করলেন মালয়েশিয়া। সেখানে একটা প্রোডাক্টিভ আলোচনা হয়েছিল। এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় ডক্টর ইউনুস স্যার ওখানে গিয়েছেন, আনোয়ার ইব্রাহিম এখানে এসেছেন, সেই সময় কিন্তু আলোচনা হয়েছে এবং আনোয়ার ইব্রাহিম এটাকে দাসপ্রথার সাথে তুলনা করেছিলেন যে এর একটা পরিবর্তন দরকার। সেই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় তখন 423টা লাইসেন্স পাঠানো হয়েছিল। মালয়েশিয়ার 10টা ক্রাইটেরিয়া দিয়েছিল। প্রকৃত 10টা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করে হাতে গোনা 5 থেকে 7টা প্রতিষ্ঠান টিকে, এবং এই 10টা শর্ত দেওয়া হয়েছে, ওখানে একটা প্রভাব তৈরি করা হয়েছিল। তো যার ফলে তখন ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল না, এই 10টা এটা আমাদের জন্য মানা সম্ভব না, আমরা এখান থেকে এই 7টা কিংবা 6টাকে আমরা বিবেচনার অনুরোধ জানাই। 7টা বিবেচনা করে 260, 6টা বিবেচনা করে আরও 163, মোট 423টা লাইসেন্স পাঠানো হয়েছিল। এর মধ্যে যারা বিগত দিনে এই বাজার মনোপলি করা সিন্ডিকেটের সাথে ইনভলভ, ওইগুলো কিছু লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের কাছ থেকে বলা হয়েছে যে এদেরকে বাদ দেওয়ার জন্য। সেইটা বাদ দিয়ে বাকি যে লাইসেন্সগুলো আছে তারা এইবার মালয়েশিয়া ওপেন হলে তারা সুযোগ পাবে এবং সেখানে বয়েসেল হচ্ছে মুখ্য ভূমিকাটা পালন করবে। মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে এই। আরেকটা বোধহয় আপনি সেটা হচ্ছে যে এইখানে এই যে এজেন্সি যেই ক্রাইটেরিয়া নির্ধারণ হয়েছে তারা যে কোনো প্রতারণা করবে না, তাদের দ্বারা যে আমাদের শ্রমিকরা যারা যাবে তারা প্রতারিত হবে না, এটার গ্যারান্টি কিভাবে দিবেন সরকার? এখন প্রকৃত হচ্ছে বাংলাদেশ তো আসলে একেবারে অলিয়া উলিয়ার দেশ এখন পর্যন্ত হয়ে যায় নাই। আমরা এখানে সৎ অসৎ ভালো মন্দ মিলিয়ে মানুষ, আমরা একটা ব্যয় নির্ধারণ করে দেব এখন পর্যন্ত ঠিক করে নেই। মালয়েশিয়ানদের সাথে বসে যে কত টাকা খরচে যেতে পারবে ওইটার বেশি কেউ নিতে পারবে না। সেক্ষেত্রে এবার যেহেতু এই লাইসেন্সগুলো আমরা সেটা যদি অভিযোগ করে যারা যাওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা তখন ব্যবস্থা নেব। এবং হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন এখান থেকে কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারে বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর উপমন্ত্রী আছে আমাদের নুরুল হক নুর ভাই, তিনি কিন্তু আসলে এ ব্যাপারে বিস্তারিত কিছু কথা বলেছেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়ার কলিং ভিসার বাজারে আসলে বর্তমানে এখন কি পরিস্থিতি, বিস্তারিত আলোচনা আমরা কিন্তু এখান থেকে শুনলাম। তো বর্তমানে আমরা যে ব্যাপারটা আসলে বুঝতে পারছি, মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা নিয়ে এখনও কিন্তু নাটক চলছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে
বাংলাদেশ থেকে সিন্ডিকেট ভাঙার কথা বলছে, কিন্তু আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা কিন্তু নতুন করে সক্রিয় হয়ে উঠছে মূলত মালয়েশিয়ার বাজারটা নিয়ে। তো এই ক্ষেত্রে আপনারা যারা কর্মী আছেন, যারা ক্লায়েন্ট আছেন, যারা যেতে আছেন মালয়েশিয়াতে, অবশ্যই এ ব্যাপারে আপনাদের কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে তারপরে কিন্তু এই বাজারের জন্য সামনে এগিয়ে যেতে হবে। আর বাজারটা আদৌ খুলবে কিনা সে ব্যাপারে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আসলে তিনি আপনারা কিন্তু জানতে পারছেন প্রতিমন্ত্রী থেকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে মালয়েশিয়ার বাজারটা এ মাসের শেষের দিকেই শুরু হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আশাবাদী খুব শীঘ্রই ভালো কিছু হবে এবং আমরা বাংলাদেশ থেকে পুনরায় এই দেশটাতে গিয়ে ভালো কিছু করার সুযোগ কিন্তু পুনরায় আবার কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।